অন্তিক আর মিষ্টি যখন মোল্লাবাড়িতে প্রবেশ করে তখন দিবারাত্রি। মিষ্টি ইচ্ছে করেই এই সময়টা বেছে নিয়েছে মোল্লাবাড়িতে আসার জন্য। অন্তিক ভেবে পায় না মেয়েটার হুটহাট কি হয়, মাথায় কি চলে। অবশ্যই ভালো কিছু চলবে না। জ্বর পালালেও শরীরের দুর্বলতা চেপে ধরেছে, ছাড়ছেই না। দুই হাতে ব্যাগ নিয়ে মোল্লাবাড়ির প্রধান ফটকে বউয়ের পাগলামি সহ্য করা ছাড়া আর কোনো উপায়ও নেই তার। ঘুম ঘুম চোখে লায়লা বেগম এসে দরজা খুলে দেয়। কে রে? এত রাতে ঘুম ভাঙাতে এসেছিস? কেউ মারা গেছে নাকি? এত সহজেই মৃত্যুর কামনা করছেন লায়লা কাঠ পোড়া কয়লা চাচি আম্মা? প্রায় এক মাস পর মিষ্টির কণ্ঠস্বর শুনে দাঁড়ানো থেকে জমিনে আছড়ে পড়ে লায়লা। মনের ভুল ভেবে চোখ কষলে পুনরায় তাকাতেই মিষ্টির হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখতে পায়। লায়লার মনে তৎক্ষণাৎ প্রশ্ন জন্মে, এই অলক্ষ্মী আবার কোন মতলবে ফিরে এসেছে? এত অপদস্থ হয়েও বেহায়ামি কেন করছে? খুব তো আরামে ছিল এতদিন। তার সাম্রাজ্যের রাজাও ছিল, সে রানীও ছিল সে। তবে কেন তার সুখ নষ্ট করতে আবার চলে এসেছে? লায়লা বেগমের ভাবনার মাঝেই বিনা আমন্ত্রণে মোল্লাবাড়িতে প্রবেশ করতে নেয় মিষ্টি। এতে লায়লা বেগম ক্ষিপ্ত হয়ে দাঁড়ায়, দুই হাত প্রশস্ত করে বলে, এক পাও এগোবি না অলক্ষী মেয়ে। তোর মতো নষ্টা মেয়েকে আমার বাড়িতে জায়গা দিব না। লায়লা বেগমের কথায় মিষ্টি হাসলেও অন্তিকের মুখশ্রী লাল বর্ণ ধারণ করে। সে এগিয়ে এসে বলতে শুরু করে, আমার স্ত্রীর নামে আরেকটা বাজে কথা বললে আপনাকে মোল্লা বাড়ি থেকে বের করে দিব। তখন আপনি আমার গুরুজন না আপনজন তা দেখব না। লায়লা বেগম গা কাঁপিয়ে হাসতে শুরু করে, যেন অন্তিক কোনো মজার কথা বলেছে। এক পর্যায়ে সে উত্তর দেয়, তোর থেকে সম্মান কে চাইছে শুনি? আর রইল বাড়ি থেকে বের করে দেওয়ার কথা। এই বাড়ি আমার স্বামী ফিরোজ মোল্লার। তোদের কোনো অধিকার নেই এই বাড়ির ওপর। তবে কিসের ভিত্তিতে তুই মোল্লা বাড়িতে অধিকার ফলাতে এসেছিস? লায়লা বেগমের কথায় অন্তিক বাঁকা হেসে বলে, আপনি তো খাতা কলমে বিশ্বাসী, তাই না চাচি? মিষ্টির কাছ থেকে কিছু কাগজপত্র লায়লা বেগমের দিকে এগিয়ে দিয়ে পুনরায় বলে, এই নিন মোল্লা বাড়ির দলিল, যার মধ্যে স্পষ্টত লেখা আছে দাদা আমার নামে পুরো বাড়ি লিখে দিয়েছে। সাথে আরেকটা কাগজ আছে, পিতৃবংশ আমার দ্বারা অব্যাহত থাকবে তার কাগজ। আপনার জন্য আরও একটি কাগজ আছে, আমার স্ত্রীর উপর মিথ্যা অভিযোগ করা এবং একজন অন্তঃসত্ত্বা মেয়েকে হেনস্থা করার অপরাধে থানায় জিডি করার প্রমাণস্বরূপ কাগজ। ভালো করে পড়ে নিন চাচি, যেন বারবার মনে করিয়ে দিতে না হয়। লায়লা কাগজগুলো না দেখেই ছিঁড়ে ফেলতে চাইলে অন্তিক বাধা প্রদান করে বলে, এই ভুল করবেন না চাচি, আপনার হাতে যে কাগজ আছে সেটা দলিলের ফটোকপি মাত্র, মেইন কপি তো সেফ জায়গায় আছে। লায়লা বেগম বিমূর্ত আলোচনায় স্তব্ধ। হাতের কাগজ উলটপালট করে কিছু বুঝতে পারছে কিনা সন্দেহ। অন্তিক মিষ্টিকে ধরে সাবধানে বাড়িতে প্রবেশ করে। এত রাত করে কে এসেছে দেখার জন্য কলিও চলে আসে মায়ের পিছু পিছু। অন্তিককে ফিরে আসতে দেখে আবেগপ্রবণ হয়ে দৌড়ে আসে কলি। উদ্দেশ্য ছিল অন্তুকে জড়িয়ে ধরার। মিষ্টি সবটাই লক্ষ্য করছিল। কলি অন্তিকের কাছাকাছি আসতেই অন্তিককে সরিয়ে নেয়। এতটুকু করেই মিষ্টি ক্ষান্ত হয়নি। অন্তিককে জড়িয়ে ধরে তার বুকের বাম পাশটায় মাথা রাখে। চোখের ইশারায় কলিকে বুঝায় যে আমার বর আমার সম্পত্তি। তুই কে রে কলি বাঁশের ফলি? কলির আগে ফুসফুস করছে। যদি তার হাতে ক্ষমতা থাকতো তবে মিষ্টি কাজ শেষ করে ফেলতো। মিষ্টিকে সাহায্য করার ইচ্ছে মনে পোষণ করে হাসি মুখে বলে, তুমি ফিরে এসেছো অন্তিক ভাই? অন্তিক খানিকটা বিরক্ত হয়। এত মানুষের প্রশ্নের জবাব সে দিতে আসেনি। অন্তিককে চুপ থাকতে দেখে মিষ্টিকে শুনিয়ে শুনিয়ে পুনরায় বলতে শুরু করে, বাড়ির ছেলে হয়ে ফিরে এসেছো, সাথে এই মেয়েকে কেন আনতে গেলে? তুমি কি ভুলে গেছো এই মেয়ে মোল্লা বাড়ির নাম গৌরব ধুলে মিশিয়ে দিয়েছে? প্রথমে লায়লা বেগম, এরপর তার মেয়ে। অন্তিকের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। একই প্রশ্নের উত্তর বারবার দিতে ইচ্ছে করছে না। তাই কলির কথা গ্রাহ্য না করে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে নিতেই কলি তাচ্ছিল্যের সাথে বলতে শুরু করে, কার পাপের ফলকে নিজের বলে চালাতে চাইছো অন্তিক ভাই? আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম। তোমায় পেলে এই মেয়ের মতো নষ্টমি করে বেড়াতাম না। অন্তিকের কি যে হলো, দুর্বল শরীরে গরম রক্ত প্রবাহিত হতে শুরু করলো। ফলস্বরূপ কলির নরম তুলতুলে গালে অন্তিকের 5 আঙুলের ছাপও পড়ে গেল। কলি গালে হাত দিয়ে চিৎকার করে বলে, অন্তিক ভাই!
লায়লা বেগম সব ছেড়ে ছুড়ে মেয়েকে আগলে নেন। অনুনয়ের সাথে বলেন। ছেড়ে দাও বাবা, ও কিছু বুঝে না। মিষ্টি অট্টহাসি হাসে, উপহাস করে জোরে বলে। অন্তু আবার কবে থেকে আপনার বাবা হলো লায়লা কাঠ পোড়া কয়লা চাচি আম্মা? লায়লা বেগমের অপকর্মের জন্য আদৌ অনুতপ্ত কিনা তা দেখার বিষয়। মধ্যরাত, পুরো পৃথিবী শান্ত। শান্ত দিবালোকের কিচিরমিচির শব্দ করা পাখিরাও সারাদিনের এপার থেকে ওপারে ঘুরে ফিরে শান্তিতে ঘুমাচ্ছে। শুধু ঘুম নেই মোল্লাবাড়ির মানুষদের। লায়লা বেগম কোমরে হাত রেখে বুকে নিঃশ্বাস আটকে হাত চালাচ্ছেন। আজ রসাই ঘর তারই রাজত্ব, কিন্তু সেটা কাজের লোক হিসেবে না, সাম্রাজ্ঞী হিসেবে, সেটাই ভাববার বিষয়। লায়লা বেগম ঘোরের মধ্যে বসবাস করছে। ভাবনায় বিভোর হয়ে আলুর পরিবর্তে নিজের হাতখানা রাখে বাটির উপরে। ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে, সেদিকে তার খবর নেই। কলি মায়ের খোঁজ নিতে রন্ধনশালায় আসলে লায়লা বেগমকে দেখে চিৎকার দেয়। গায়ের ওড়না খুলে হাতে পেঁচিয়ে বলে। কি করছো মা? হাত কেটে রক্ত ঝরছে, সে খবর আছে? বাড়ির রক্ত মুছে ফেললেই পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্তরে যেই রক্ত বছরের পর বছর ঝরছে, সেই রক্ত কিভাবে মুছবি কলি? মায়ের কথার মর্মার্থ বুঝতে পারছে না কলি। তার সমস্ত মন কাঁটা স্থানে। ছোটকাল থেকে কলি দেখে এসেছে তার মা পাপী রকমের মানুষ। প্রথম প্রথম সেও মায়ের উপর বিরক্ত হতো, কিন্তু এই নশ্বর পৃথিবীতে নিজের শক্ত স্থান বানাতে পাপী হতে হয় সবাইকে। লায়লা বেগমও তাদের মধ্যে একজন। কি গো কলি বাসের ফলদি, মা মেয়ে মিলে কি ফোন দিয়ে আটছো শুনি? নাকি আমাকে কিভাবে বাড়ি থেকে বের করবে তা ভাবছো? এদিকে ক্ষুধার্ত আমি এবং আমার বাচ্চা পাগল হয়ে যাচ্ছি। মায়ের হাত কেটে গেছে অসভ্য মেয়ে। তোমার পেটে যে আছে রাক্ষস নাকি? এতটুকু সময় সহ্য হচ্ছে না? অল্পতে ভেঙে পড়ার মেয়ে মিষ্টি নয়। সে অবাক হয়ে যাওয়ার ভান ধরে বলে। ইস, কি বলছো গো ননদিনী? দেখি দেখি কোথায় কতটুকু কেটেছে। আহারে, লায়লা কাঠ পোড়া কয়লা চাচি আম্মা কলিজা পোড়া শুরু হতে না হতেই হাত কেটে ফেললেন। নট ব্যাড, দাঁড়ান, আমি মলম আনছি, 2-1 দিনে ঠিক হয়ে যাবে। কিন্তু ভাববেন না অন্তরের দহন এত জলদি নিভে যাবে। অপরাধের প্রতিফল পাবে। প্রথমে কথাগুলো রয়ে সয়ে বললেও শেষ কথা সে লায়লা বেগমকে খোঁচা দিয়ে বলেছে তা ঠিকই বুঝতে পারছে লায়লা বেগম। সে কটমট চোখে হাত ছাড়িয়ে নেয় এবং বলে। এক মাগে শীত চায় না মেয়ে, আমারও দিন আসবে, সেদিন একদম জানে শেষ করে ফেলবো। নারীকে অগ্নিও বলা যায়। আপনি আগুন হলে অপর পক্ষে পানি মনে করো খুশি হবে না। লায়লা কাঠ পোড়া কয়লা চাচি আম্মা, আগুন যেমন সব জ্বালিয়ে দেয়, পানি তেমন ভাসিয়ে নেয়। লায়লা বেগম কথা বাড়ায় না, হাতে ঝাড়তে ঝাড়তে নিজের ঘরে চলে যায়। ভোরে পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে, জানিয়ে দিচ্ছে তারা সকাল হয়েছে। সকালের নাস্তা মিষ্টি বানিয়ে ফেলেছে। লায়লা বেগম যে আজ সকালে উঠবেন না তা মিষ্টির জানা। সে এবং অন্তিক এই বাড়িতে লায়লা বেগমকে সাহায্য করতে নয়, বরং নাজিমুদ্দিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে এসেছে। কিন্তু মিষ্টির দুষ্টু মাথায় লায়লা বেগমকে মাঝে মাঝে জ্বালাতন করার বুদ্ধি ঘুরঘুর করে। লায়লা বেগমের মুখে মিষ্টি কোনো ভয়ভীতি উপলব্ধি করতে পারেনি। কাউকে খুন করার পর একজন মানুষ কখনোই স্বাভাবিক থাকতে পারে না, তার আচরণে পরিবর্তন আসবেই। মিষ্টি বিশেষ কিছু দেখতে পায়নি লায়লা বেগমের মধ্যে। ও যতটুকু বুঝেছে লায়লা বেগম প্রচণ্ড লোভী। সংসারের চাবিকাঠি তার হওয়ার লোভ প্রচুর। মিষ্টি ভাবে নাজিমুদ্দিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন হলে সে লায়লা বেগমকে এই বাড়ি উপহার দেবে। কিছু মানুষ এসে মৃত্যুর আগ পর্যন্ত ভালো হয় না, লায়লা বেগম হয়তো তেমন। অন্তিক নাজিমুদ্দিনের বিছানার উপর শক্ত হয়ে বসে আছে। নাজিমুদ্দিনের মৃত্যুর পর আজই তার এই ঘরে আসা। এলোমেলো ঘরে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। শাওন তাদের সাথে আইনের লোক ছাড়া বিনা অনুমতিতে প্রবেশ করার শাস্তি পেতে হবে। শাওন এসেই পুনরায় তদারকি শুরু করে দেয়, কিন্তু পূর্বের মতোই সে বিশেষ কিছু খুঁজে পায় না। মিষ্টি দরজায় দাঁড়িয়ে দেখছে অন্তিককে। শুকনো মুখশ্রী দেখে মিষ্টির অন্তর ধক করে ওঠে। অন্তিক মিষ্টির দিকে তাকায়, ফলস্বরূপ দুজনের চোখাচোখি হয়ে যায়। মিষ্টি হাসলে অন্তিকও সৌজন্য হাসে, ইশারায় জিজ্ঞেস করে। তুমি ঠিক আছো? মিষ্টিও তার মতো ইশারায় জবাব দেয়। আমি ঠিক আছি, কিন্তু বাবু ঠিক নেই।
অন্তিক উদ্বিগ্ন হয়ে মিষ্টির কাছে সে পেটে হাত রেখে প্রশ্ন করে, খারাপ লাগছে? পেট ব্যথা করছে? ডাক্তার ডাকবো? ডাক্তার চলে আসতেই রোগী সুস্থ হয়ে গেছে। অন্তিক মিটিমিটি হাসছে। অন্তিক বউয়ের দুষ্টু বুদ্ধি দেখে মাথা চুলকে বলে। দুষ্টু মেয়ে। মিষ্টি খিলখিল করে হেসে ফেলে। অন্তিকের হাত পেটে চেপে বলে, আমরা দুষ্টু নই, আমাদের দুজনেরই ভালোবাসার মানুষটা দুষ্টু। মিষ্টি কি অন্তিককে দুষ্টু বলল? প্রশ্নটা মস্তিষ্কে আসতেই চমকে তাকায় সে। মিষ্টি ততক্ষণে পালিয়েছে। দূরে দাঁড়িয়ে হেসে বলে, আমরা আপনার হাসিকে ভালোবাসি, আমরা আপনার দুঃখকে ভালোবাসি, আমরা আপনার সুখময়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা আপনার অসময়ে পাশে থাকতে শক্তিশালী হই। অন্তিক প্রশস্ত হাসে। মেয়েটা বোঝে না সে কাছে থাকলেই সে স্বস্তি পায়। মিষ্টির কথার প্রত্যুত্তরে অন্তিক ঠোঁট নাড়ায়। ভালোবাসি প্রাণ, ভালোবাসি জান। মধ্যাহ্নের ভোজনে সকলে একসাথে খাবার খাচ্ছে। অন্তিকের আদেশ মতে লায়লা বেগম ও কলি সেখানে উপস্থিত হয়েছে। কলি নিরস মুখে ভাত চিবুচ্ছে। তার দৃষ্টি মিষ্টি ও অন্তিকের দিকে নিবদ্ধ। স্বামী স্ত্রীর ন্যাকামি কার্যকলাপ দেখে পিত্তি জ্বলে যাচ্ছে তার। অন্তিক যত্ন সহকারে মিষ্টিকে খাইয়ে দিচ্ছে। যেখানে কলির থাকার কথা ছিল, কিন্তু ভাগ্যের উত্থানে কোথায় এসে পড়েছে সে। শাওন খাবারের এক পর্যায়ে বলল, রুস্তম একা ছিল না, অন্য কেউ ছিল, কিন্তু সে স্বীকার করতে নারাজ। রিমান্ডের আবেদন মঞ্জুর হয়নি? হয়েছে তো 4 দিনের। এমন কোনো টর্চার নেই যে করা হয়নি। কোনোভাবেই স্বীকার করছে না। 4 দিন পর জেলে আনলে স্ত্রীর সাথে দেখা করতে চাইছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, গতকাল রাতেই আমরা বাজারের ডোবা থেকে একজন মেয়ের লাশ পাই। শরীর ফুলে ফেঁপে গেলেও মুখের অবয়ব দেখে আশেপাশের লোকজন বলাবলি করছে মেয়েটা রুস্তমের বউ। আমরা বডি মর্গে নেওয়ার পূর্বে রুস্তমকে দেখাতেই বেটা পাগলামি শুরু করে। নিজের শরীর কতবার আঘাত করেছে হিসাব নেই। অফিসাররা উপায় না পেয়ে হাত পা শেকল দিয়ে বেঁধে রেখেছে। অন্তিক কথাগুলো শুনে গভীর ভাবনায় পড়ে। অপরাধী নিজেই যদি অসুস্থ হয়ে যায়, তবে আসল রহস্য উন্মোচন হবে কিভাবে? অন্তিক কিছু একটা ভেবে প্রশ্ন করে, আর ফিরোজ চাচা? এখনও নিখোঁজ। অন্তিকের কথা শেষ হতেই চমকপ্রদ লায়লা বেগম চকিতে তাকায়। চিৎকার সুরে বলে, একদম আমার স্বামীকে খারাপের খাতায় নাম লেখাবে না। আমার স্বামীর মতো কেউ নেই 2 জাহানে। অন্তিক তদারকি নিচ্ছিল। লায়লা বেগমের কথা শেষ হতেই চামচ মেঝেতে ছুঁড়ে ফেলে চিৎকার করে বলতে শুরু করে, কাকে ভালো বলছো চাচি? যে মাঝরাতে মাতাল অবস্থায় স্ত্রীর উপর অমানসিক নির্যাতন করে তাকে? কাকে ভালো বলছেন যার ভালো মানুষের আড়ালে নারী লালসা রাক্ষস? তাকে তুমি ভালো বলছো কেন? এত ভালোবাসা কেন দেখাও? মানুষটার আগাগোড়ার সম্পর্কে সব জেনেও কেন অন্ধ সেজে থাকো? তোমার মতো মহিলাদের উপর আমার ঘৃণা হয়। চাচার সাথে তুমিও সমান অপরাধী। চাচার খোঁজ আমি বের করবই। অনেক প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। লায়লা বেগম থরথর করে কাঁপছে। ভয় নাকি রাগে তা অজানা। খাবারের ঘরে সকলেই নিশ্চুপ। মিষ্টি অন্তিকের হাতে হাত রাখে। তার হাতও কাঁপছে। মানুষটার উত্তেজিত কণ্ঠ ভয় পাইয়ে দিয়েছে। লায়লা বেগম থমথমে সুরে বলতে শুরু করে, বড় হয়েছিস, নিজের উত্তর খুঁজে নে। কিন্তু মনে রাখিস, আমি তোকে কখনো সাহায্য করিনি, ভবিষ্যতেও করব না। তোর আশেপাশে থাকলে তোর আপনজনদেরও নিঃস্ব করে দিব। আমি তোর সম্পর্কিত সকল কিছু ঘৃণা করি। কথার পিঠের মিষ্টি এবার বলে ওঠে, ঘৃণা একমাত্র তার মনে জন্ম নেয় যার কাছে পুরো পৃথিবী ঘৃণিত। মণিমা আপনার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে, তাই না? সব কিছুর পেছনে আপনিই দায়ী, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি দায়ী। আমি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তোর মণিমাকে। একজন সাধু বেশি বোকা সরল মেয়ে ছিল তোর মণিমা। তোর নিজের সম্মান নিজে রক্ষা করতে পারিনি। আমার স্বামীকে বশ করেছে শরীর আকর্ষণ দিয়ে। আমি সব বুঝি। গ্রামের মেয়ে বলে আমি কি এমনি এমনি ছেড়ে দিতাম? কখনোই না। বাড়ি থেকে বের করে দিয়েছি, তাও জানিস কি অবস্থায়? যে অবস্থায় থাকলে একজন নারীর জীবনে কলঙ্ক লাগে, মানুষ থুথু করে। আমার তো এখন মনে হয়, মেয়েটা মনে হয় আমাকে এখনো ধন্যবাদ জানাচ্ছে এই নরকের জীবন থেকে মেয়েটাকে মুক্তি পেয়ে। মণিমা খারাপ নয়, আপনারাই তাকে ছাড়খাড় করে দিয়েছিলেন।
মায়ের সম্পর্কিত অসংলগ্ন কথাবার্তা অন্তিক সহ্য করতে পারে না। তার চক্ষুজোড়া লাল বর্ণ ধারণ করে। শাওন বাজ পাখির ন্যায় তাকিয়ে সব শুনছে। আজ হয়তো কিছু কালো অতীত পরিষ্কার হয়ে যাবে। অন্তিক পুরো কথা কিছুতেই শুনতে পারবে না। সে এঁটো হাতেই খাবার রেখে চলে যায়। মিষ্টি ও শাওন খুব মনোযোগ সহকারে শুনছে তাদের কাছে। মনে হচ্ছে লায়লা বেগমের আজকের স্বীকারোক্তিতে মোল্লাবাড়ির অজানা কিছু অতীতের খোলাসা হবে। গভীর রাত। নির্ঘুম অবস্থায় অন্তিক বারান্দায় দাঁড়িয়ে আছে। মিষ্টি তখন গভীর ঘুমে নিমগ্ন। সে চাইছে না এ অবস্থায় মিষ্টিকে চিন্তায় ফেলতে। লায়লা বেগমকে নির্দোষ বলবে না সে। এ বাড়ির প্রতিটা সদস্যের দিকে সন্দেহের তীর যায়। সকলেই অতীতের বিষয়ে জানে, শুধু বাচ্চারাই ছিল অজ্ঞ। বড়দের মাঝে সব রহস্যের লুকায়িত। লায়লা বেগম অর্ধেক ঘটনা শুনিয়ে থেমে যায়। শাওনকে না বলেই বাড়ি থেকে বের হয়ে যায়। এখনো ফেরেনি সে। কলিও তার মায়ের অবস্থান সম্পর্কে অজ্ঞ। বিলাপের সুরে কাঁদছে। লায়লা বেগম কোথায় গিয়েছে, কেমন আছে, কি অবস্থায় আছে জানা যায়নি। শাওন এখনো খুঁজে চলেছে। মধ্যরাতে পরিচিত নাম্বার থেকে কল আসায় অন্তিক ভুরু যুগল কুঁচকে নেয়। আফিয়া ফোন করেছে। রিসিভ করতে অপর পাশ থেকে চিন্তিত সুর শুনতে পায় অন্তিক। আফিয়া বলতে শুরু করে, সন্ধ্যা থেকে ছোট চাচি এবং ছোট চাচা গায়েব, তাদের ফোনও বন্ধ। অন্তিকের বিচলিত স্বর। বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু বলে যায়নি? বলেছিল তো, রেস্টুরেন্টে তারা খেতে যাচ্ছে। আমিও কিছু বলিনি। ভেবেছি অনেকদিন পর দুজনে দেখা সাক্ষাৎ হয়েছে, একটু একাকী সময় কাটা, কিন্তু রাত 8টা নাগাদ ফিরে না আসায় চিন্তা হচ্ছে। অন্তিক তিক্ত হৃদয়ে ফোনের লাইন কেটে দেয় এবং বিড়বিড় করে বলে, বাবা মাকে কে কিডন্যাপ করবে? ফিরোজ চাচা নাকি অন্য কেউ? এত বছর পর তোমাকে কাছে পাইয়া ভেতরে জানোয়ারটা জেগে গেছে। তুমি আমার বউ হলেই কি সইতে দিছ? সৎ ভাইয়ের ছেলেকে এত জীবন দেখিয়া সইনা রাখছিলাম, এর প্রতিদান হিসাবেও তো একবার শুয়ে দেওয়ার অনুমতি দিতে পারো। ভয়ঙ্কর চোখ, হিংস্র মনোভাব। ভালো মানুষের আড়ালে আস্ত জানোয়ারের কায়েস মোল্লা। রুনাকে বিছানার পায়ার সাথে হাত পা বেঁধে রেখেছে কায়েস। মুখে তার ক্রূর হাসি। লালসার দৃষ্টি রুনার সারা শরীরে বুলাচ্ছে। অবচেতন রুনা কায়েসের এরূপ সম্পর্কে অজ্ঞ। যদি জানতো ভালো মানুষের আড়ালে হিংস্র পশুর জন্য সে এত জীবন আফসোস করেছে, তবে হয়তো আত্মহত্যা করত। কায়েস রুনার কাছাকাছি এসে শরীরের ঘ্রাণ নেয়। বিশ্রী হেসে বলে, কত বছরের আরাধনা তুমি। তোমাকে নিয়ে আমার রাজ্যে আজই চলে যাব। স্ত্রী নয়, রক্ষিতা হবে তুমি। যখনই তোমার নেশা ধরবে তখনই। কায়েসের লোলুপ দৃষ্টি বিচরণ করছে রুনার শরীরের উপর। পাঞ্জাবি সে অনেক আগেই খুলে ফেলেছে। পূর্ব অভ্যাস মোতাবেক জীর্ণ শার্টের সাথে লুঙ্গি পরেছেন তিনি। পিছন থেকে দেখে বোঝা যাবে ফিরোজের কার্বন কপি। এই সজ্জা তার অস্ত্র। কত অপরাধ করেছে ইয়ত্তা নেই। ভালো মানুষের আড়ালে হিংস্র পশু কায়েস। শার্টের বোতাম খুলতে খুলতে বৈধ স্ত্রীর দিকে এগোতে থাকে কায়েস। লোলুপ দৃষ্টিতে রুনাকে অনেক আগেই অর্ধধর্ষণ করে ফেলেছে সে। এখন শুধু শরীরগত কাজ বাকি। কিছু পুরুষ রয়েছে যাদের ভালো মুখোশ পরে সমাজে বসবাস করে, কিন্তু তাদের মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন থাকে। তাদের পৃথক করা যায় না। আমরা আমাদের সন্তানদের পাড়া প্রতিবেশীদের বাড়িতে পাঠিয়ে কাজে ব্যস্ত থাকি, কিন্তু একবার কি ভেবে দেখি কায়েসের মতো কীটরা আমাদেরকে সন্তানদের জন্য কতটুকু নিরাপদ? জঙ্গলের এই শুনশান বাড়িতে 3জন মানুষের বসবাস। একজন কায়েস, অপরজন রুনা, তৃতীয় ব্যক্তি ফিরোজ, যাকে কায়েস বর্তমানে পাশের ঘরে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। লোকটা জ্বালাচ্ছিল তাকে, তাই লোকজন দিয়ে বেঁধে রেখেছে। অবশ্য পাহারায়ও রেখেছে কয়েকজনকে, যেন ছুটতে না পারে আর মোক্ষম সুযোগে তার কার্যসিদ্ধি হাসিল করতে পারে। রুনাকেও ঘুমের ঔষধ দিয়েছে সে। সজাগ থাকলেই তার কাজের ব্যাঘাত ঘটাবে রুনা। এতদিন মাইয়ারা নিজের ইচ্ছায় ইজ্জত খোয়াতে আইতো, মজা পাইতাম, কিন্তু আজ মনে হচ্ছে তুমিও সজাগ থাকলে ভালো হতো রুনা। তোমার চিৎকার দেখে আনন্দ পাইতাম। তবে আমি শুভ কাজে দেরি করতে চাই না। ওপরওয়ালার ওপর ভয় করো কায়েস ভাই। তোমার ভালো মুখোশের আড়ালে জানোয়ারের রূপ অনেক আগেই টের পাইছি।
বাচ্চারা যেন জেনে কষ্ট না পায় তাই চেপে গেছিলাম, কিন্তু আজ স্বামীর বিপদের আশঙ্কা করে এখানে না আসলে জানতেই পারতাম না তোমার মাথায় কি কি চলছে।